কিছু কিছু মৃত্যু আছে পাখির পালকের মতো হালকা, আর কিছু কিছু মৃত্যু আছে পাথরের মতো ভারী। হুমায়ুন ফরিদি চলে গেলেন। আমাদের প্রিয়জনেরা যখন আমাদের ছেড়ে চলে যায়, আমাদের মাঝে তৈরি হয় এক শূন্যতা। এই শূন্যতা কি শুধুই কেবল বেদনার, নাকি এই শূন্যতা আমাদের মনে করিয়ে দেয় একদা একজন মানুষ তার উজ্জ্বল উপস্থিতি দিয়ে ভরিয়ে দিয়েছিলেন আমাদের আঙিনা। বাংলা সিডনি ওয়েব টিভির পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজন আমাদের মনে করিয়ে দেবে সেই মানুষটির উজ্জ্বল উপস্থিতির কথা। আমরা বেদনা মিশ্রিত আনন্দ নিয়ে সেই সব স্মৃতির দরজায় কড়া নাড়ব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে কিছু নাট্যজন, যারা বিভিন্ন সময়ে হুমায়ুন ফরিদির সাথে সরাসরি কাজ করেছেন, তাকে জানতে পেরেছেন। এবং আমরা আজকে শুরু করব আমাদের রেহানা জামানের সাথে। রেহানা আপা, বলেন দেখি, আপনি তো সংসপ্তক নাটক করেছেন হুমায়ুন ফরিদির সাথে, নিশ্চয়ই আপনার অনেক মধুর স্মৃতি রয়েছে হুমায়ুন ফরিদির সাথে। ধন্যবাদ মার্টিন ভাই, অনেক মধুর স্মৃতি অবশ্যই আছে, কিন্তু হুমায়ুন ভাই চলে গেছেন, এটা কিন্তু এখন খুব কষ্টজনক। এটা যথেষ্ট কষ্ট দিচ্ছে আমাদেরকে। তার মধ্যে আমাকে বলতে হচ্ছে সেই মজার ঘটনা। হুমায়ুন ফরিদি ভীষণ রসিক, উনি খুব রসিক ছিলেন এবং উনি যেখানেই থাকতেন সবাইকে নেড়ে বেড়াতেন। আমার মেকআপ রুমে ফরিদি ভাই মেকআপ নিচ্ছেন, গ্রিন রুমে আর কি, তখন আমি পিছনে একটা চেয়ার নিয়ে বসে আছি। তো সে ওই মেকআপ ম্যানের সাথে দুষ্টামি করছে, তারপর আয়নার মধ্যে উনি অভিনয় করতেছেন, একবার মুখ খেচ্ছেন, একবার চোখ কি করছেন, একবার মুখ বাঁকাচ্ছেন। তা ওইটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক, আমি হাসতেছি না তখন, কিন্তু উনি ওইটা আয়নার মধ্যে দেখতে পেয়েছেন। আয়নার মধ্যে দেখতে পেয়ে তারপর মেকআপ ম্যানকে বলছে, এই ভালো করে কান কাটো তো, কান কাটা হচ্ছে ঠিক মতো, কান কাটছো? তখন আমার এত হাসি পেয়েছে, আমি না হেসে পারিনি। তখন এই খুব মজা লাগে না আমার কান কাটে, আর তোমার খুব মজা লাগতেছে না? তারপর তো আমার ওদিনকে ওনার সাথে আমার এক সিকোয়েন্স ছিল, যেখানে আমি তো রানুদির ক্যারেক্টারটা করেছিলাম, একটা হিন্দু ক্যারেক্টার। তা আমার ছিল সকালবেলা আমি ফুল তুলতে যেতাম। তা উনি আমাকে পুকুর পাড় থেকে দেখতে পেয়েছে, ওই পুকুর পাড়ে ব্যাঙের মতো কোনায় বসে আছে। আমি কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি না, উনি দূর থেকে বসে খ্যাক খ্যাক করছে। তা আমার হঠাৎ আমি চতুর্দিকে তাকাচ্ছি, সকালবেলা তো। তারপরে আমি বললাম যে, কিন্তু হঠাৎ আমার কেন জানি মনে হলো যে গলাটা পরিচিত। তা উনি তখন আস্তে আস্তে উঠে এসছে, কিন্তু আমি দেখিনি। আমি তো হেঁটে যাচ্ছি তাড়াতাড়ি, আবার ধুম করে গিয়ে আমার সামনে দাঁড়ালো। আমি এত ভয় পেয়েছি, সত্যি সত্যি আমি কেঁপে উঠছি একদম। ওটা নাটকের মধ্যে ছিল না, উনি যে ওই ব্যাঙের মতো ওইখান থেকে লাফ দিয়ে এসে আমার সামনে পড়বে, এটা কিন্তু আমি বুঝতে পারিনি। তখন আমি ভয় পেয়ে বলে, খুব সুন্দর, খুব ভালো, ফুল তোলো না, ফুল তোলো। তখন আমার মানে এত রাগ হয়ে গেছি না, তখন বলবে হ্যাঁ কি জানো নামটা ভুলে গেলাম, রমজান তো হগলের কাছেই খারাপ, হগলে কয় রমজান খারাপ, তুমিও কও খারাপ, আর কি রমজান খারাপ বলে। আর আমি তো হন করে চলে গেলাম। তো এই যে ওনার সাথে কিছু করতে গেলেও না মনে হয় যে সত্যিকারের বোধহয় আমি কিছুর মধ্যে পড়ে গেলাম। মানে ওনার অভিনয় মানে আমাকে আরো টেনে নিচ্ছে। ধন্যবাদ আপা। আমাদের সাথে রয়েছে শাহিন শাহনওয়াজ। শাহিন, তুমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছো, ওখানে পড়াশোনা করেছো। হুমায়ুন ফরিদিও ওই একই বিশ্ববিদ্যালয়ে ছিল, তোমরা দুজন কি ক্লাসমেট ছিলেন? না, উনি ফরিদি ভাই আমার 3 ব্যাচ সিনিয়র ছিলেন। উনিও ইকোনমিক্সে ছিলেন, আমিও ইকোনমিক্সে পড়াশোনা করেছি। আমি যখন ফার্স্ট ইয়ারে ঢুকি তখন উনি ফাইনাল ইয়ারে, অনার্স ফাইনাল ইয়ারে। আচ্ছা। তো ফরিদি ভাই তো অলওয়েজ চার্মিং, অলওয়েজ ঢাকায় যাওয়া আসা করতাম একসঙ্গে। তো তোমার নাটকে ঢোকার মধ্যে কি ফরিদি ভাই কোনো কারসাজি ছিল? কারসাজি ঠিক না, আসলে আমি আজকে আমি জানি না, আমার এই নাটকের জীবন শুরু আসলে হুমায়ুন ফরিদির হাত ধরে। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন আমি
ওখানে একটা হুমায়ুন ফরিদির সঙ্গে আলাপ হয়, সামাল একটা নাটকের রিহার্সাল চলছিল তখন ইউনিভার্সিটি, নাট্যোৎসবের পরে। কিন্তু ফরিদি ভাই একটা নিজের, ফরিদি ভাইয়ের লেখা একটা নিজের নাটক ছিল যেটা নাম হচ্ছে আত্মস্থ আগুন ও হিরণময়ীদের বৃত্তান্ত। এটা হুমায়ুন ফরিদির লেখা এবং নির্দেশনা। তখন সেই নাটকটা ওই ইউনিভার্সিটির কি বলে কমিটি, যেটা আর কি ইউনিভার্সিটি হলের সে যে থাকে সেটার সেই নাট্য সম্পাদক, সে ওই থেকে সে আমাদের হলের ওই নাটকটা করার কথা আন্ত হল কম্পিটিশনে। তা আমি ওয়ান অফ দ্য ক্যারেক্টার আমার ওই নাটকে ছিল। তো আমি ওইভাবে ফরিদি ভাইয়ের সঙ্গে আলাপ, এবং ওই নাটকটা যখন মঞ্চস্থ হয়, আলটিমেটলি ওই নাটকটা মঞ্চস্থ উনি করতে পারেননি। এরপরে পরবর্তী সময়ে আরেকটি নাটক তিনি মঞ্চে উপস্থাপন করেন, সে নাটকটা হল কম্পিটিশনে ফার্স্ট হয়। আচ্ছা, ফার্স্ট হওয়ার পরে হুমায়ুন ফরিদি, তখন সেলিম আলদিন, আপনারা জানেন যে সেলিম ভাইও জাহাঙ্গীরনগর থিয়েটারের মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির লেকচারার ছিলেন তখন, এবং ঢাকা থিয়েটারের মেম্বার ছিলেন। তো ওইভাবেই আমার ফরিদি ভাই বলল, সেলিম ভাই বলল যে তুই আমাদের সাথে ঢাকা থিয়েটারে জয়েন করতে পারিস। রেহানা আপা যেমন যে ফরিদি ভাইয়ের সাথে তার যে সুন্দর স্মৃতির কথা বললো, এবং আমার নিশ্চিত তুমি ফরিদি ভাই কেমন গ্রিন রুমে এবং গ্রিন রুমের বাইরে এমন অনেক দেখেছো যেখানে নিশ্চয় মজার অনেকগুলো ঘটনা ঘটেছে। ফরিদি ভাই বলো না, অনেক ঘটনা, আসলে অনেক ঘটনা। সে একটা জীবন্ত একটা মানে নাটক। সে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, যে কোনো একটা সহজ কথাকে সে বানিয়ে ফেলতো কমিক, একদম যে কোনো। এবং সে কোনো জোকসের টেবিলে যখন ঢাকা থিয়েটার যখন বিভিন্ন জায়গায় শো করতে যেত, মানে ঢাকার বাইরে, তখন মেইনলি আসলে ইন্টারাকশন গুলো তখনই হয় যখন কেউ আমরা দল, পুরো দল বাইরে যায়, তখন সবাই একসঙ্গে থাকে, একসঙ্গে খাওয়া দাওয়া থাকা, রিহার্সাল সব একসাথে। তো তখন বোঝা যায় যে আসলে মানুষটা ভেতরে কিরকম। সে প্রতি মুহূর্তেই একটা করে জোকস বানিয়ে ফেলে, মানে আপনাকে দেখে একটা জোকস বানিয়ে ফেলবে যে ইনস্ট্যান্ট। মানে একটা অভ্যাস দেখেছিলাম, সরি, না সবসময় খোঁচানো, বাচ্চাদেরকে দেখলে কোনো বাচ্চাটা দেখলো এটা খোঁচা মারলো, মানে এই খোঁচানো অভ্যাসটা ছিল ওনার মধ্যে খুব বেশি, এবং এটা নিয়ে উনি মজা পেতেন। আমরা জানি হুমায়ুন ফরিদি সিডনিতে এসেছিলেন একটি নাট্য উৎসবে অংশগ্রহণ করার জন্য। সেই সময় সে নাট্য উৎসবের আহ্বায়ক ছিলেন গোলাম মুস্তাফা। আচ্ছা বলুন দেখি, হুমায়ুন ফরিদির নাট্য উৎসবে আসার সিদ্ধান্তটা নিলেন কি করে? অবশ্যই এটা একটা ইন্টারেস্টিং ছিল, কারণ আমরা যখন এখানে নাট্যোৎসবটা করার জন্য করি, সমস্ত কিছু সিদ্ধান্ত নেই মানে দলীয় ভাবে, তখন কিন্তু আমরা চিন্তা করছিলাম যে দুজন, মামুনুর রশিদ এবং সুবর্ণা মুস্তাফাকে এখানে এনে আমরা একটা নাটকের অনুষ্ঠান করব, এবং দুইটা ক্যারেক্টারই। তখন আমরা সাংস্কৃতিক সম্মেলন পরিষদ শুরু করি প্রথম দিকে। এক বছরের উৎসব হয়ে গেছে, দ্বিতীয় বছরই আমরা চিন্তা করছিলাম যে এটা একটা নাট্য উৎসবের মতো করি। তো যখন রেহানা গেল এবং মঞ্জু ভাই গেল সুবর্ণার সাথে, না মামুনই বললো যে ঠিক আছে আমরা চলো তাহলে সুবর্ণার সাথে কথা বলে আমরা এটা ফিক্স করি। তো ইনফ্যাক্ট আমার মনে হয় আপনারা গেছিলেন, তারপরে ফরিদি ভাই শুনে উনিও লাফিয়ে উঠলেন যে আমিও যাবো। দ্যাট ওয়াজ দ্য মানে ওনারই। কিন্তু আমরা যেমন এখানে ওনাকে অ্যাকোমোডেট করতে পারবো কিনা, অ্যাকোমোডেট বলতে আমি বলছি যে তখন কিন্তু ফরিদি ভাই মোটামুটি মধ্য গগনে, হ্যাঁ, এবং তখন উনি সিনেমাতে অভিনয় করছেন, হ্যাঁ, এবং সবকিছুই উনি এত ব্যস্ততা ভার নিতে পারবো কিনা। আমার একটা মজার ঘটনা মনে আছে, সেটা আমরা সবাই মিলে ওই দল হিসেবে আমরা ইসেতে গেলাম, ক্যানবেরাতে গেলাম। তো ক্যানবেরাতে ফরিদি ভাই বললো যে আমরা ইসেতে থাকবো, কি যেন বলে থাকলাম। পরের দিন সকালবেলা ফরিদি ভাই বললেন উনি পার্লামেন্ট ভবনে যাবেন। তো আমরা সবাই মিলে পার্লামেন্ট ভবনে রওনা দিলাম। তো ওখানে যখন পৌঁছালাম আমাদের সিকিউরিটি থামালেন, বললেন পকেটে যার যা আছে তা বের করে দেখাতে হবে। ফরিদি ভাই পকেটে হাত দিলেন, তো অফিসার বললো বের করো। কাছ থেকে এক পকেটে এখানে বের করলো কিচ্ছু নাই, আরেক পকেটে বের করলো কি সব জায়গায় ফাঁসলো, সেটা হচ্ছে কাঁচামরিচ, পকেট হচ্ছে কাঁচা। গার্ডটা দেখে অবাক হয়ে বললো হোয়াট,
এবং সেই ফরিদি ভাই বললো যেটা ইসের কিন্তু বন্দুকের চেয়ে এটা ডেঞ্জারাস বলে আবার পকেটে রেখে দিল। মজার কারণ হচ্ছে সেখানে ম্যাকডোনাল্ডসে খেত, ম্যাকডোনাল্ডসে খেত সে কাঁচা কাঁচামরিচ নিয়ে যেত সব খাওয়ার আমার ভালো লাগে। রাইট, মিলন ভাইয়ের সাথে একটা ইন্টারভিউতে সে ওই মিলন ভাইয়ের একটা ইন্টারভিউতে একটা অনুষ্ঠান যাচ্ছিল কি কথা তাহার সাথে, সেই অনুষ্ঠানে ফরিদি ভাই মানে জিজ্ঞেস করতেছে যে তোমার তো অনেক ধরনের আজব আজব ঘটনা আছে, তার মধ্যে আজব আজব ঘটনার মধ্যে একটা হচ্ছে তুমি 5 বেলা ভাত খাও। কেন তুমি 5 বেলা ভাত খাও? তো আমি তো আসলে বেশি ভাত খাই না, আমি অল্প অল্প ভাত 5 বেলা খাই। আরেকটা কথা সেটা বললো যে বিদেশে গেলে সবসময় তার পকেটে নাকি মরিচ থাকে। অদ্ভুত একটা ঘটনা। আমরা হুমায়ুন ফরিদির সিডনিতে থাকা অবস্থায় কি কি মজার ঘটনা হয়েছিল সেগুলো শুনছিলাম। আচ্ছা ফরিদি ভাই কোন সনে যেন এসেছিলেন? 2002 এখানে সাথে একটা নাটকও করেছিলেন মনে আছে? তো ফরিদি ভাইয়ের সাথে আমি পার্সোনালি যখন কথা বলছি যে তোরা আমাকে যেভাবে নিবি, যেখানে রাখবি, যেভাবে থাকতে বলবি সেটাই আমি ইয়ে করবো, কোনো অসুবিধা নেই, আমাকে নিয়ে অত দুশ্চিন্তা করতে হবে না। তো এবং তখন মামুন ভাই যেটা বললো যে আমার তো প্রথম উদ্দেশ্য ছিল যে মামুন ভাই ডিরেকশনটা দিবে, মামুন ভাই লিখবে। তো মামুন ভাই বললো যে না, আমি স্ক্রিপ্টটা লিখে দিচ্ছি, ফরিদির ডিরেকশন দেবে। দ্যাট ওয়াজ মানে আরেকটা মানে আমাদের জন্য খুব ইয়ে ছিল। এবং আমরা যারা তখন এই নাটকটা দেখেছিলাম আমাদের মনে আছে যে কি চমৎকার অভিনয় দিয়ে এবং 3টা ক্যারেক্টার দিয়ে নাটকটি একটানা প্রায় 1 ঘন্টা নাটক ছিল। 1 ঘন্টা নাটক নাম ছিল জন্মদিন। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ মানে আমাদের ইয়ে। এবং এখানে এটার এত চমৎকার রেসপন্স হয়েছে। আমরা এখানে করেছি সিডনিতে, তারপরে ক্যানবেরাতে এবং মেলবোর্নে। বলতো মেলবোর্ন থেকে সিডনিতে আসতে কয় ঘন্টা লাগে? কিসে? গাড়িতে? গাড়িতে ড্রাইভ করে আসতে গাড়িতে ধরো 12 থেকে 13 ঘন্টা। আর যদি সেই গাড়িতে ফরিদি ভাইয়ের মতো একজন মানুষ থাকে তাহলে কয় ঘন্টা লাগতে পারে কি মনে হয় তোমার? আমি বলবো না তুমি বলবা? তুমি বলো না। 312 মিনিট। সবাই বলতে চাচ্ছে না, এখানে আসলে মাটির যেহেতু কথাটা উঠিয়েছে আর কি, আমাদের সিদ্ধান্ত হলো যে ওখানে শোটা শেষ এর পরের দিন আমরা থেকে মেলবোর্নে আসলে অনেক মজার ঘটনা আছে। ওনাকে নিয়ে ফার্মে গেছিলাম এবং ওখানে যে কি যে একটা উনি আমাদের বাঙালিদের এক ফার্মে গেছিলাম এবং ওখান থেকে আসতে চায় না, গরুগুলোর সাথে থাকবে, ও গরুগুলোকে খাওয়াবে এবং একটা পুরানো ভাঙ্গাচোরা ক্যারাভেন ছিল। ওখানে আমরা অনেকক্ষণ বসে বসে আড্ডা দিলাম, চা খেলাম, কফি খেলাম। আচ্ছা, এনিওয়ে ওই ফিরার কথাটা বলছি যে সিদ্ধান্ত হলো কি, এই তোরা তো ওই দিন তো খুব মানে হাইওয়ে দিয়ে ফ্রিওয়ে দিয়ে নিয়ে আসলি, নামলি না কোথাও, হ্যাঁ থামলি না, কিন্তু আমি কিন্তু ওনাকে চালিয়ে নিয়ে গেছি। আমরা অনেক জায়গাতে থেমে থেমেই গেছি, তারপরে ওনার মনের আয়েস মিটে না। তারপর বলে যে কার কাছে যেন শুনছে যে ইয়ে দিয়ে যদি আসে, কোস্টাল ড্রাইভ হয়ে যদি আসে তাইলে এটা অনেক ফান। আমি যে ফরিদ ভাই এটা করতে পারবো না, মাফ করে দেন না, এই কারণ অনেক টায়ার্ড সবাই মিলে। বা আমরা শুরু করলাম জার্নি, একটু দূরে যাই, আরে কি চমৎকার জায়গা, এই থামাস না মামুন, বলো না থামাইতে, বলতেছে থামাইতে, থামালাম। বাস এই ঘন্টার পর ঘন্টা ওখানে বসে গল্প গুজব এটা করে করে এইভাবে যে কয়বার ই করছে। তুমি তো ছিল ওখানে। আমি তো ছিলাম। আমরা পৌঁছাতে পৌঁছাতে সকালে এসে পৌঁছেছি। প্রতি 2 ঘন্টায় কিসের স্টপ রিভাইভ সার্ভাইভ, উনি বললে প্রতি 15 মিনিটে স্টপ রিভাইভ সার্ভাইভ, এবং তুমি বললে 11 ঘন্টা লাগে। তো ফরিদি ভাইকে নিয়ে আমরা যখন আসলাম এবং আমরা যখন সিডনিতে পৌঁছালাম তখন আমাদের সর্বমোট মিলিয়ে লাগলো 19 ঘন্টা। আমরা 19 ঘন্টা ড্রাইভ করে মেলবোর্ন থেকে এখানে আসছি। তারপরের দিন আমরা ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু সারা জার্নিটা ছিল অত্যন্ত মজা। কিন্তু একটা কি মানে বাতিন ভাই জানেন, ওনারা যতদিন ছিল আমার মনে হয় না আমার বাসায় কোনো গেস্ট বা কোনো বড় অভিনেতা অভিনেত্রী আছে। একদম ফ্যামিলির সাথে এত মিশে গেছিল মানে বলেন না। অনেক সময় হয়তো আমি টায়ার্ড, রাতে অনেক রাতে ঘুমিয়েছি, উঠতে পারি না, ঠিক সুবর্ণা উঠে আপনার মঞ্জু ভাইকে চা দিচ্ছে, নিচে চা করছে, কে কে খাবে চা জিজ্ঞেস করছে, ও করে যাচ্ছে।